হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ট্রাভেল ব্লগ। তো আমি আজকে বালি নিয়ে কিছু কথা বলার জন্য আপনার সাথে ভিডিও করছি। তো আমি আমার হাজব্যান্ডকেও সাথে নিয়ে এসেছি। আজকে এই ভিডিও পুরো সমস্ত কিছু ডেসক্রিপশনস যা যা আছে, যেভাবে আমরা ঘুরেছি সব কিছু আমরা ইন ডিটেলে আপনাদের সাথে শেয়ার করবো। বাজেট থেকে শুরু করে সমস্ত কিছু আমরা কীভাবে ঘুরেছি, আমাদের সাথে আমরা ট্রাভেল করেছি গাড়িতে না কিসে করে গেছি না গেছি, সমস্ত কিছু আপনার সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। আমাদের সমস্ত ডিটেলস জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। তারপরে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস আমরা কথার মাঝে মাঝে অনেক সময় বলবো, সব কিছু তো একবারে আমাদের মাথায় থাকে না, আর আমরা নতুন ব্লগ করছি, আমাদের অতটা আইডিয়া নেই। তো ফার্স্ট থিং স্টার্ট করছি কীভাবে বালি ট্যুরটা প্ল্যান করা যায়। তো ফার্স্ট কোথাও গেলেই আমাদের ফার্স্ট মাথায় আসে যে ফ্লাইটে কীরকম খরচা করতে হবে। তো ফ্লাইটের জন্য আমাদের দুজনের খরচা পড়েছিল অ্যারাউন্ড 90,000-এর মতন রিটার্ন ফ্লাইট। তো সেখানে আপনার জুলাই আগস্ট এই দুটো মোটামুটি বালির মেন সিজন টাইম। এই সময়টাতে এখানে আমাদের ইন্ডিয়াতে যারা আছে আমাদের মনে হতে পারে এটা তো রেনি সিজন, বাট বালির জন্য সেটাই সব থেকে বেশি পিক টুরিস্ট সিজন। কেননা বালিতে এই সময়টাতে একদমই বৃষ্টি হয় না, মোটামুটি ড্রাই ওয়েদার থাকে, আর টেম্পারেচারও অ্যারাউন্ড 25 to 30-এর মধ্যেই থাকে, খুব একটা কমও না, খুব একটা বেশি হয়। তো ফ্লাইটের জন্য আমরা স্কাই স্ক্যানার, গুগল ফ্লাইট এগুলোতে মোটামুটি বেশ কিছুদিন ধরে উপর নিচ করে চেক করছিলাম যে ডেট ওয়াইজ কীরকম কী প্ল্যান করা যায়। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা একটা উইক পুরোটা ইউজ করবো, যাতে একটা স্যাটারডে সানডে থেকে স্টার্ট করে নেক্সট স্যাটারডে সানডেতে আমরা রিটার্ন আসতে পারি, যাতে একটা উইকের মধ্যে পুরোটা কভার হয়ে যায়। তো সেই অনুযায়ী দেখাতে আমরা মোটামুটি দুটো অপশান পাচ্ছিলাম, সিঙ্গাপুর এয়ারলাইন্স আর মালয়েশিয়ান এয়ারলাইন্স। অলমোস্ট দুটোতেই খরচ অলমোস্ট সেমই ছিল, কিছুটা 2-4 হাজার টাকা হয়তো টোটাল অ্যাজ এ রিটার্ন ফ্লাইটে কম বেশি হচ্ছিল, কিন্তু আমাদের মালয়েশিয়ান এয়ারলাইন্সের টাইমিংটা বেটার আমাদের স্যুট করছিল। তো সেই জন্য আমরা মালয়েশিয়ান এয়ারলাইন্সটা নিয়েছিলাম। তো আমাদের ফ্লাইট ছিল বোধহয় রাত্রিরে 12:30। তো আমরা শনিবার রাত্রি 12:30-টার সময় আমরা ফ্লাইটে উঠি, মানে অফিসিয়ালি সেটা রোববার হয়ে গেছিলো। তো আমরা রোববার অ্যারাউন্ড দুপুর 12টা 12:30টাতে বালিতে পৌঁছাই। অনেক দিনের স্বপ্ন ছিল একদিন বালি ঘুরতে যাওয়ার। অবশেষে সেই স্বপ্ন সত্যি হলো। সেদিন ছিল এক বৃষ্টি ভেজা রাত, বাইরের ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর আমাদের চারজনের মন ভীষণ উত্তেজিত ছিল। আমি, আমার স্বামী এবং আমার শ্বশুর শাশুড়ি, আমরা সবাই মিলে শুরু করলাম এই স্বপ্নের সফর বালি। দীর্ঘ বিমানযাত্রার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম ইন্দোনেশিয়ার স্বর্গের দ্বীপ বালি। আমাদের প্রথম গন্তব্য ছিল উবুদ। সেখানে আমরা ছিলাম ভুবানা উবুদ রিসোর্টে। চারিদিকে সবুজ ঘেরা, পাখির ডাক, আরও শান্ত পরিবেশ। রিসোর্টে পৌঁছেই মনে হচ্ছিল যেন প্রকৃতির কোলে এসে পড়েছি। শহরের বাস্তবতা থেকে দূরে এই রিসোর্টটি সত্যি ছিল প্রকৃতি প্রেমিকের জন্য এক স্বর্গ। সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়লাম উবুদের রাস্তায়। বিভিন্ন ক্যাফে, রেস্টুরেন্ট আর লোকাল মার্কেট ঘুরেও দেখলাম। স্ট্রিট হপিং করতে করতে বালির রাতের পরিবেশ উপভোগ করলাম আমরা। এরপর সুস্বাদু ডিনার করে কিছুটা সময় কাটালাম। তারপর আমরা আবার হোটেলে ফিরে আসলাম। পরের দিন সকালে রোদ উঠতেই
পুরো রিসোর্টটা যেন আরও স্বর্গীয় সুন্দর হয়ে উঠেছিল। চারিদিকে সবুজ আর নীল আকাশের মিলনে এক অপূর্ব দৃষ্টি তৈরি করেছিল। এরপর শুরু হলো আমাদের প্রথম অ্যাডভেঞ্চার, বালি সুইং। সত্যি বলতে আমি খুব ভয় পেয়েছিলাম। এত উঁচুতে দোল খাওয়ার কথা ভাবতেই বুক কেঁপে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সাহস করে সব অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি সম্পন্ন করলাম। তারপর কিছুক্ষণ ঘুরে প্রকৃতির দৃশ্য দেখে আমরা আবার চলে গেলাম অন্য এক গন্তব্যে। সেখানে আমার জীবনে প্রথম এত বড় নারকেল দেখলাম। এতটাই বড় ছিল যে আমরা 4 জন মিলে সেটা জল শেষ করলাম। মনে হচ্ছিল যেন 4-5 গ্লাসের সমান। এরপর আমরা ঘুরতে গেলাম একটি সুন্দর জলাজলাপাত, পাহাড়, সবুজ গাছপালা, বালি ঝর্ণার গর্জন, এই প্রকৃতির এই সৌন্দর্য আমাদের স্নান করলে সৌভাগ্য আসে। পরের দিন সকালে ছিল আমার বহু প্রতীক্ষার ফ্লোটিং ব্রেকফাস্ট। সুইমিং পুলের মাঝখানে ভেসে ভেসে ব্রেকফাস্ট করার অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ ছিল। এত সুন্দর নীল আমরা ওখানে ব্রেকফাস্ট করছিলাম, কিরণটা ছিল আমি তার মধ্যে হাজবেন্ডের সাথে সাধারণ একটা দৃশ্য সৃষ্টি হয়ে গেছিল। পুরো মনে হচ্ছিল যেন সিনেমার কোনো দৃশ্য। আর ওখানে ব্রেকফাস্টটাও ভীষণ টেস্টি ছিল। আর আমরা ইংলিশ ব্রেকফাস্ট নিয়েছিলাম, মানে ওখানে 3 রকমের ক্যাটাগরি ছিল। আমেরিকান ছিল, বালিনিজ যে ওদের যে ইন্দোনেশিয়ান ব্রেকফাস্ট হয় সেটা ছিল, আর আরেকটা ছিল ওটা ঠিক ভালো লাগেনি। সবাই দেখছে আমরা ফ্লোটিং ব্রেকফাস্ট করছি। এখানে কেউ করে না তো। কেমন লাগছে ফ্লোটিং ব্রেকফাস্ট করে? দারুণ, খুব ভালো লাগছে, রিয়েলি এনজয়িং ইট। এই আমেরিকান ব্রেকফাস্টটাই খুব ভালো ছিল খেতে, আর ওটাই আমরা দুজনে মিলে উপভোগ করছিলাম। আর দেখুন কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। অমলেট ছিল, এটা একটা ওট, সামথিং, হ্যাঁ। আর এখানে ব্রেড আছে 2 রকমের, ক্রসা আছে, রাশিয়ান আছে। এরপর আমরা চলে গেলাম উলুনদানু টেম্পলে। পরের দিন লেকের মাঝখানে অবস্থিত এই মন্দিরের সৌন্দর্য যেন ছবির মতন। সেখানে আমরা বোট রাইডও করেছিলাম। শান্ত জল আর চারপাশে পাহাড়ের দৃশ্য মন ভরে গেছিল। আর এত সুন্দর হাওয়া, এত সুন্দর যে ওয়েদারটা ছিল না, সেটা জাস্ট আর মুখে বলে বোঝানোর মতন নয়। আর বোট রাইডে আমরা 4 জনেই একসাথে ছিলাম। সেখানে যিনি বোট চালাচ্ছিলেন সেই আমাদেরকে ভিডিও ছবি সব করে দিয়েছে। ওখানে মানুষের ব্যবহার এত সুন্দর যে বলার মতন নয়, ভীষণ ভালো ছিল। তারপর আমরা গেলাম বিখ্যাত হান্দারা গেটে, যেখানে অনেকেই গেট অফ হেভেন বলে থাকেন। বিশাল সেই গেটের সামনে অসংখ্য ছবি তুললাম। জায়গাটির সৌন্দর্য সত্যি চোখে লেগে থাকার মতন। উবুদের শেষ দর্শনীয় স্থান ছিল সরস্বতী টেম্পল। সন্ধ্যার আলোয় আলোকিত মন্দির যেন আরও অপূর্ব লাগছিল। সেখানে অনেকেই ঐতিহ্যবাহী বালিনিজ পোশাক পরে ছবি তুলেছিলেন, আমরাও পড়েছিলাম। পুরো পরিবেশটাই ছিল খুব সুন্দর ও শান্ত। তাহলে আমরা বালিতে আসার পরে এবারের প্ল্যানটা আমরা কিভাবে করেছিলাম? তো আমরা যখন আমাদের ট্রাভেলটা প্ল্যান করছিলাম, আমরা বিভিন্ন ট্রাভেল এজেন্টদের সাথেও কিছু কথা বলেছিলাম যে একটা 7 নাইট ট্রাভেল আইটিনারি কীরকম কী হতে পারে। তো 7 নাইট ট্রাভেল আইটিনারিতে দেখতে গেলে মেনলি যেটা সমস্ত ট্যুর অপারেটরসরা স্টার্ট করছিল যে 3 নাইটস উবুদ আর 3 নাইটস কুটা বা সেমিনিয়া, এই ধরনেরই এক্স্যাক্টলি প্ল্যান দিচ্ছিল। তো আমরা স্টাডি করে দেখলাম যে অলমোস্ট সেম প্ল্যান আমরা করতে পারি, কিন্তু বেশিরভাগ ট্রাভেল যারা এজেন্টরা তারা স্টার্ট করছিল কুটা বা সেমিনিয়ার থেকে, শেষ করছিল উবুদ থেকে, সেখান থেকে ফ্লাইট ট্রিপে। আমরা একটু আমাদের প্ল্যানটা চেঞ্জ করেছিলাম। আমরা ভেবেছিলাম যেহেতু আমরা হোল নাইট ট্রাভেল করে আসছি, আর সেই জন্য সেই দিন কোনো সাইট সিইং বা কিছু করবো না, ওই দিনটা বাকিটা আমরা রেস্ট নেব। তো সেই জন্য ডাইরেক্টলি আমরা একটু দূরের ডেস্টিনেশন, যেটা উবুদ মোটামুটি অলমোস্ট বালি এয়ারপোর্ট থেকে 1.5 থেকে 2 ঘন্টার টাইম লাগে। তো
সেই জন্য আমরা মোটামুটি এয়ারপোর্ট থেকে 1:30 নাগাদ বেরোই, দিয়ে তারপরে আমরা অ্যারাউন্ড 3:30-র মধ্যে বোধহয় আমাদের হোটেলে পৌঁছে যাই। তাহলে আমাদের 7-8 ডেজ আইটিনারি, আজকে ডে 4 নিয়ে কথা বলতে হবে। তো ডে 4-এ আমরা চলে যাচ্ছিলাম মাউন্ট বাটু। তো কিন্তামানি বলে ওখানে একটা জায়গা আছে, তো আমরা ওখানেই ছিলাম। আর ওখানকার যে হোটেলটা ছিল ভীষণ সুন্দর, যেমন তার ভিউ তেমনই, বাট একটু আউটস্কার্ট ছিল জায়গাটা। আর রীতিমতো অফরোড ড্রাইভ করতে হয়েছিল আমাদের পৌঁছানোর। হ্যাঁ, আর বাট খুবই সুন্দর ছিল লোকেশনটা, আর একদম যেন ইনফিনিটি পুলের একটা ফিলিংস পাচ্ছিলাম। বাট ওখানে খুব ঠান্ডাও ছিল, আর জলটাও গরম ছিল, সুইমিং পুলের জলটাও গরম ছিল। হ্যাঁ, তো হোটেলটার নাম ছিল ভিলা জেম্পানা, আর ভালো হোটেল ছিল। আমি একদম মানে দেখে খুঁজে এই হোটেলটা আমি পেয়েছি। খুব রিজনেবল রেট বোধহয় ছিল। রিজনেবল রেট ছিল একদম। বোধহয় আমাদের পার রুম 3500 এর মধ্যে বোধহয় হবে। হ্যাঁ, আমাদের ওই 3500, হ্যাঁ এরকম ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছিল। একটাই জিনিস যেটা মানে বলবো যে মানে ড্রব্যাকস আছে, সেটা হচ্ছে যে ওখানে মাছি আছে, প্রচুর মাছি আছে। মানে আপনি যদি মনে করেন যে ব্রেকফাস্ট করবেন, আপনি করতে পারবেন না বাইরে খোলা আকাশের নিচে বসে, কারণ প্রচুর মাছি। দিনের বেলায় ওরা চেষ্টা করে যতটা পারে। রাত্রিবেলা অসুবিধা হয় না, কারণ রাত্রিবেলা তো মাছিরা দেখতে পায় না চোখে। তো আমরা দিনের বেলা আমাদের একটু প্রবলেম ফেস করতে হয়েছিল, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ টু গুড। আমরা ওখানে থাকার পরে নেক্সট দিন সকালে আমরা গেছিলাম মাউন্ট বাটো, যে লাভা ট্যুরের জন্য, যেটা হচ্ছে ওখানকার বলা যায় যে ভলকানোটা এখনো অ্যাক্টিভ। লাস্ট বোধহয় ওখানে ভলকানিক ইরাপশন, লাস্ট ভলকানিক ইরাপশন 2002-তেও হয়েছিল। হ্যাঁ, 2002-তেও হয়েছিল। তো সেই জন্য ওখানে লাভার ট্রেস এগুলো পাওয়া যায়। তো মেন একটা ট্যুর হয় ওটার সানরাইজ ট্যুর, যেহেতু ওটার জন্য আমাদের অলমোস্ট সকাল 4টের দিকে বেরোতে হতো, আমরা 4টেরও আগে বেরোতে হতো। তো সেটা আর আমরা করিনি, আমরা ডে টাইম একটা ট্যুর করেছিলাম। তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন অ্যাজ এ জিপ সাফারি। আমি বলবো না যে খুব সানরাইজ ট্যুরটা হতে পারে খুব একটু, আপনারা যে ট্রেক করতে ভালোবাসেন ওনার জন্য খুব ভালো ট্যুর হতে পারে। ডে টাইম ইট ইজ ওকে। তো আমরা ওটার পরে আমরা চলে গেছিলাম তীর্থ গঙ্গা ওয়াটার প্যালেস। তো ভীষণ সুন্দর একটা ওয়াটার প্যালেস ছিল। আমরা মানে আমাদেরকে ড্রাইভারই আমাদেরকে সাজেস্ট করেছিল ওই জায়গাটা। আমরা এমনি দেখেছিলাম যে কোথায় কোথায় যাওয়া যায়, কোথায় কোথায় বেটার জায়গা। আর ওখানে গিয়ে প্রথমে তো একটা মানে ওই পাইথন ছিল, সেটাকে আমি একটা পাইথনটাকে ঘাড়ের মধ্যে ধরার একটা এক্সপিরিয়েন্স করেছিলাম, যেটা আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। আর সেকেন্ড হচ্ছে যে ওখানে যে মানে তীর্থগঙ্গাতে ওখানে এত রকমের মাছ ছিল, কালারিং ফিশেস। ওখানে আমাদেরকে খাবার দিয়েছিল, যে এই খাবারগুলো মানে টাকা নিতে হচ্ছিল, রিজনেবল প্রাইস, ইন্ডিয়ান মানি 100 টাকা মতন ছিল, 100 টাকা না 50 টাকা মতন ছিল। তো ওই মাছকে খাবার দেওয়ার জন্য একদম মানে মাঝখান দিয়ে যেতে হচ্ছিল, এরকম করে রাখা ছিল জায়গাগুলো। ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে জায়গাটা। আর তারপরে আমরা ওখানে একটু এক্সপিরিয়েন্স করে আমরা সব রকম মানে ঘুরে টুরে আমরা চলে এলাম কিন্তামানিতে। আর কিন্তামানি ফেরি ওদিন আমরা ফির চলে গেলাম, তারপর কুটা। হ্যাঁ, নেক্সট ডে আমরা কিন্তামানিতে ছিলাম না, নেক্সট ডে আমরা চলে গেলাম কুটাতে। পথে প্রথমে ঘুরলাম তামাং উজাং ওয়াটার প্যালেস। এদিকে সমুদ্র, অন্যদিকে রাজপ্রাসাদ। দুটি সৌন্দর্যে অপূর্ব মেলবন্ধন এই জায়গাটিকে সত্যি অনন্য করে তুলেছে। এই সিনিক বিউটি দেখে যেন মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্যই দেখছি বটে। আমি কিছু পোজ দিয়ে বিভিন্ন ধরনের ছবি তুলছিলাম, আর আমার বর আমার ছবি ভিডিও সব বানিয়ে দিচ্ছিল আমার জন্য। এরপর চলে গেছিলাম একটা অদ্ভুত জায়গায়, যেখানে আমি পাইথন ধরার সাহসও করেছিলাম।
তারপর আমরা চলে গেলাম তীর্থগঙ্গা। সেখানে অসংখ্য রঙিন মাছ ছিল। আমি যখন মাছেদের খাবার দিচ্ছিলাম তখন একসঙ্গে অনেক মাছ আমার চারপাশে চলে এসেছিল। মুহূর্তটা ছিল ভীষণ মজার। সন্ধ্যায় আমরা পৌঁছলাম ভিলা জেম্পানা রিসোর্টে। পাহাড়ে কোলে অবস্থিত এই রিসোর্টের ভিউ যেন অসাধারণ ছিল, তবে একটি ছোট সমস্যাও ছিল, অনেক বেশি মাছি ছিল। তাই আমরা রুমের ভেতরেই ব্রেকফাস্ট করতাম। তবুও সব মিলিয়ে আমি এই রিসোর্টকে 10-এর মধ্যে 8 দেব। আর ভিউটা যখন আমরা দেখি সব থেকে যেন মনে হচ্ছিল একটা পাহাড়ের কোলে একটা ছোট্ট জায়গার মধ্যে আমরা একটা সুন্দর সিনারির ভেতর ঢুকে গেছি। আমরা এখানে একটা সুন্দর রিসোর্টের মধ্যে একটা সুইমিং পুলও ছিল। সেই সুইমিং পুলটা বেশ বড় ছিল, আর 3 রকমের সুইমিং পুল ছিল। দুটোতে ছিল জল, কিন্তু সেই জলের মধ্যে ছিল গরম জল, আর একটা বড় সুইমিং পুল ছিল যেটাকে ইনফিনিটি পুল বলা হচ্ছে, সেখানে ঠান্ডা জল ছিল, আর ওখানে বেশ ঠান্ডা ঠান্ডাও ছিল। পরের দিন শুরু হলো মাউন্ট বাটুর ভলকানো সাফারি। কালো লাভার বিস্তীর্ণ এলাকা, পাহাড়ের সৌন্দর্য আর ঠান্ডা আবহাওয়া সব মিলিয়ে মনে হচ্ছিল যেন অন্য এক পৃথিবীতেই চলে এসেছি। আমরা সেখানে অনেকটা সময় কাটালাম এবং আমাদের ড্রাইভার যিনি আমাদের সাফারিতে নিয়ে গেছিল সে আমাদের সুন্দরভাবে পোজ দিয়ে দিয়ে সব রকম ভিডিও, ছবি সব তুলে দিয়েছিল। ওখানকার লোক যেন ভীষণ ভালো, আর তাদের ব্যবহারও খুব ভালো ছিল। আমরা সব রকম মানে ঘুরে টুরে আমরা চলে এলাম কিন্তামানিতে। কিন্তামানি ফেরি ওদিন আমরা ফির চলে গেলাম, তারপর কুটা। হ্যাঁ, নেক্সট ডে আমরা কিন্তামানিতে ছিলাম না, নেক্সট ডে আমরা চলে গেলাম কুটাতে। এবার ওপর তো কুটাতে যাওয়ার আগে ওই দিন আমাদের আরেকটা ট্যুর আমরা করেছিলাম কুটা পৌঁছানোর আগে তানা লর্ড টেম্পল। তো তানা লর্ড টেম্পলটাতে আমরা সানসেটের জন্য গেছিলাম। তো কিন্তামানি থেকে কুটা অলমোস্ট 2 hours 2.5 hours ড্রাইভ। তো আমরা ফার্স্টে তানা লর্ড গেছিলাম। তো তানা লর্ড মেনলি আমরা সানসেটের জন্যই গেছিলাম। তো তানা লটে আমরা সানসেট দেখি, তো অসাধারণ লাগবে। আপনার পুরো পাহাড়ের মাঝে, জলের মাঝে একটা মন্দিরের ভিতরে আপনারা ঢুকতে পারবেন না। গোটা বালিতেই আপনারা অসংখ্য টেম্পল পাবেন, কিন্তু কোনো টেম্পলেরই মেন যেটা যেখানে পুজো হয় সেখানে ট্যুরিস্টদের জন্য সেটা অ্যালাউড না। সেটা স্পেশালি যারা প্র্যাকটিশনার ব্যালেনিস্ট হিন্দু তাদের জন্যই সেই টেম্পলটা ওপেন থাকে। বাকি টুরিস্টদের জন্য বাকি পুরো সারাউন্ডিংস এরিয়া ওপেন থাকে, যেখানে আমরা ঘুরে দেখতে পারি। পরের ভিডিওতে আমরা দেখে নেব যে কানাঘাটে আমরা কীরকম কী করছিলাম। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোটেল কুটাতে। তো আমাদের হোটেল ছিল ট্রোনটাম কুটা, অসাধারণ হোটেলটা। হোটেলের কিছু ক্লিপিংস আমরা দেখাবো সামনের ভিডিওগুলোতে। এরপর আমরা পৌঁছে গেলাম সমুদ্রের ধারে অবস্থিত বিখ্যাত তানা লর্ড টেম্পলে। সূর্যাস্তের সময় এই মন্দিরের সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করার মতন নয়, এত অপূর্ব দৃশ্য ছিল। আমরা পুরো সূর্যাস্ত শেষ অবধি দেখলাম। আমরা একটা ওখানে টাইম ল্যাপসেও ভিডিও করেছিলাম, যে সূর্যাস্ত হওয়ার আগে থেকে সূর্যাস্ত হওয়ার শেষ অবধি যতক্ষণ সূর্যটা ডুবে না যায় ততক্ষণের একটা পুরো ভিডিও ছিল, যেটা আমরা শ্যুট করেছিলাম। আর তারপর আমরা মন্দির দর্শন করে ওখান থেকে আমরা চলে আসি। তারপরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোটেল কুটাতে। আমাদের হোটেল ছিল ট্রোনটাম কুটা, অসাধারণ হোটেলটা। হোটেলের কিছু ক্লিপিংস আমরা দেখাবো সামনের ভিডিওগুলোতে। এটা রুম ট্যুর করেছিলাম। তো এটা একটা 5 স্টার হোটেল, খুব ভালো ছিল। আমরা একদম সি ফেসিং রুম নিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো এক্সপিরিয়েন্সটা। আর আমাদেরকে ওয়েলকামও করেছিল খুব ভালোভাবে। মানে আমাদের দুজনের নাম লিখে খুব
সুন্দরভাবে একটা ওয়েলকাম করেছিল, ভালো লেগেছিল। তো তারপরে আমরা ওই দিন তো আমরা কোটাতে ছিলাম, কোটাতে পরের দিনকে আমাদের আসলে ওই 3-4 রকমের সুইমিং পুল ছিল, ঠিক আছে। তো একটা পুল ছিল ইনফিনিটি, তো সেটার টাইমটা আমাদের সাথে ম্যাচ খাচ্ছিল না, কারণ আমরা তো রেগুলার বেরিয়ে যাচ্ছিলাম, মানে সাইট সিনের জন্য বেরিয়ে যাচ্ছিলাম। তো এরপরে আমরা চলে গেছিলাম ইয়েতে কেচাপ ড্যান্স দেখার জন্য আমরা চলে গেছিলাম। ওটা নেক্সট দিনে আমরা প্রথমে আমরা গেলাম সকালে উলুয়াটু টেম্পল। হ্যাঁ, সকালবেলা উলুয়াটু টেম্পল গেলাম, ওখানেও কেচাপ ড্যান্সের মানে ছিল, টিকিট পাওয়া যাচ্ছিল। ওটা ভীষণ ফেমাস ড্যান্স নাকি বালিতে শুনেছিলাম। তো উলুয়াটু টেম্পলটা খুব ভালো, আপনারা যাবেন, খুব ভালো লাগবে আপনাদের। আর ওখানে আমাদের মানে ইয়েটা দেখলাম, উলুয়াটু টেম্পলে ওখানে অনেক মাঙ্কি ছিল, ঠিক আছে। তো সেখানে আমার মাদার ইন লয়ের চশমা নিয়ে চলে গেছিলো। আবার কোনো রকম ওখানকার যারা স্টাফ রয়েছে তারা আবার কীসব খাবার টাবার দিয়ে কলা টলা দিয়ে আবার সেই চশমা ফেরত আনে, বাট সেই চশমার অবস্থা খুব ক্ষতবিক্ষত ছিল। তো ভালো ছিল, এমনি ওভারঅল সিনারি ভালো ছিল। আর তারপরে আমরা কেচাপ ডান্সটা যেহেতু আমাদের ড্রাইভারই সাজেস্ট করেছিল যে উলুয়াটু টেম্পলটা যেহেতু প্রচণ্ড রাশ থাকে, ইভিনিংয়ে সানসেটের পরে ওখান থেকে ফিরতে মোটামুটি 2-3 ঘন্টা টাইম লেগে যায় টোটাল। সেই জন্য আমরা উলুয়াটু টেম্পল ঘোরার পর আমরা চলে গেছিলাম মালাস্তি বিচ। সেই মালাস্তি বিচটা খুব সুন্দর হোয়াইট স্যান্ড বিচ, অ্যান্ড ওই মালাস্তি বিচের উপরই আমরা কিচেক ফায়ার ডান্স দেখি। সেই কিচেক ফায়ার ডান্সেরও কিছু ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করবো। তারপরে এগুলোর পরে আমরা যখন ফিরে আসলাম হোটেলে, আমরা ওখানে কোটাতেও কিছু আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছিলাম। আমাদের হোটেলের একদম সামনে, বোধহয় 100 মিটার্স ওয়াকিংয়ের মধ্যে নাহলে 4 থেকে 5টা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল। তো আপনারা নিজেদের মতন অপশানস দেখতে পারেন। এরপর শেষ হলো কিন্তামানির অধ্যায়, আর আমরা পৌঁছে গেলাম কুটা। সেখানে আমরা উঠেছিলাম তুন্ত্রাম কুটা বালি হোটেলে। হোটেলে পৌঁছতেই তাদের আন্তরিক অভ্যর্থনায় আমাদের মন জয় করে নিয়েছিল। রুমগুলো ছিল খুবই সুন্দর, পরিষ্কার এবং আরামদায়ক। সুইমিং পুল, সমুদ্র এত কাছাকাছি অবস্থান এবং হোটেলের পরিবেশ আমাদের ভীষণ ভালো লেগেছিল। সারা দিন ঘোরাঘুরির পর এই হোটেলটি ছিল একদম পারফেক্ট বিশ্রামের জায়গা। পরের দিন আমরা ফেরিতে করে গেলাম টার্টল আইল্যান্ডে। সেখানে অনেক কচ্ছপ দেখলাম, এমনকি নিজের হাতে তাদের খাবারও খাইয়েছিলাম। ছোটবেলার মতন আনন্দ ভরে গিয়েছিল মন। ওখানে ছোট বড় অনেক রকমই কচ্ছপ দেখা গিয়েছিল। গিয়ে অদ্ভুত রকমের একটা পাখি ধরেছিলাম, যার অনেক বেশি ওজন ছিল। আর আমি ওখানে কিছু ছবিতে পোজও দিচ্ছিলাম। পাখিও শুধু একা ছিল না, ওখানে ছিল মনিটর লিজার্ড, আরও অনেক ধরনের পশু। এরপর আমাদের ড্রাইভার নিয়ে গেলেন মালাস্তি বিচে। সাদা বালির সৈকত, নীল সমুদ্র আর চারিদিকে মানুষের সন্ধ্যা মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল এক কথায় অসাধারণ। সবচেয়ে মজার বিষয় ছিল পারফরমেন্স চলাকালীন অভিনেতারা আমার স্বামীকে স্টেজে নিয়ে গিয়ে তাদের সঙ্গে নাচতে বলছিল। আমরা সবাই খুব হেসেছিলাম এবং মুহূর্তটা আরও স্মরণীয় হয়ে উঠেছিল। এই নৃত্যনাট্যের মাধ্যমে রামায়ণের একটি অংশ মঞ্চস্থ করা হয়েছিল। রাবণের দ্বারা সীতাহরণ এবং পরে হনুমান এসে সীতাকে উদ্ধার করার গল্প। আগুন, সঙ্গীত, নাচ এবং অভিনয়ের অসাধারণ এই অনুষ্ঠানটি ছিল অবিশ্বাস্য সুন্দর। ডে 7, তো ওই দিন আমাদের লাস্ট ছিল বালিতে। নুসা পেনিডা ট্যুর ছিল, ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল।
আর প্রথমে যে আমাদের ওখানে 3-4 রকমের ভিউ পয়েন্ট ছিল, ঠিক আছে। প্রথমে কেলিংকিং ভিউ পয়েন্টে গেছিলাম। তো কেলিংকিং ভিউ পয়েন্টটা এত সুন্দর যে বলে বোঝানোর নয়। আমি অনেক জায়গায় দেখেছি উইন্ডোজের ওয়ালপেপার হয় ওটা, কেলিংকিং বিচে অনেক সময় ওটা দেয়। তো ওটা আমার কাছে ভীষণ একটা সুন্দর লেগেছিল সিনারিটা। বাট একটা জিনিস ছিল যেটা হচ্ছে অনেকটা নিচে নামতে হতো আর খুব রিস্কি ছিল, স্টেপগুলো খুব রিস্কি ছিল। আমরা অতটা নামতে পারিনি, আমরা একদম মিডিলে ছিলাম যেখানে সব জায়গায় ফটো মানে শ্যুট করা যায়। আর আমাদের ড্রাইভার এত ভালো ছিল, আমাদেরকে পোজ দিতে বলছিল আর ফটো শ্যুট করে দিচ্ছিল। ওখানকার মানুষই মানে এরকমই যে ওরা একদম মানে জানি না একদম প্রফেশনাল ফটোগ্রাফারই হয় সব ড্রাইভারগুলো। তো ভীষণ ভালো আমাদের বেশ পোস্ট দিয়ে আমাদের ছবি টবি তোলাচ্ছিল। কেলিংকিং বিচের নিচে আমি দেখছিলাম যে একটা মানে হোয়াইট স্যান্ড মতন রয়েছে, সেখানে অনেক ফরেনাররা চান টান করছে, এসব দেখলাম। বাট আমরা অতটা নামিনি, আমরা একদম মিডল পয়েন্ট থেকে আমরা পিকচার তুলেছি। তারপরে আমরা নেক্সট ভিউ পয়েন্টের জন্য চলে গেছিলাম, কারণ আমাদের হাতে তো টাইম লিমিট ছিল আর 5টার মধ্যে আমাদেরকে পৌঁছাতে হতো, ওখান থেকে জাহাজ ছাড়বে। তো সেই জন্য আমরা একদম সব কিছু টাইমে করেছি। নেক্সট আমরা চলে গেছিলাম অ্যাঞ্জেলস বেলাবং। অ্যাঞ্জেলস বেলাবংটাও অসাধারণ, মানে দুটো একদম পাহাড়ের মতন দেখতে জিনিস, এত সুন্দর। আর মাঝখানে হচ্ছে একদম সমুদ্রটা, ভীষণ ভালো লেগেছে। আর ওখানে অনেক রকম পোস্ট দিয়েও আমাদের ছবি টবি তুলছিলাম। বাট আমাদের ড্রাইভার বললো যে অ্যাঞ্জেল বেলাবং আর লাস্ট একটা ব্রোকেন বিচ রয়েছে, সেই দুটো একদম একসাথে করে, তো ওটা একদম উঠে নিচে নামতে হয়। তো সেই কারণে ড্রাইভার আমাদের সাথে যায়নি। তো আমরা দুজনেই পিকচার তুলে সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা নেক্সট লাস্ট একটা ইয়েতে চলে যাই, ব্রোকেন বিচ। ওইটা দেখলাম, ওখানেও বেশ সুন্দর ভিউ পয়েন্টগুলো, ওগুলো আমরা কভার করে একদম টাইমলি আমরা পৌঁছে গেলাম লঞ্চে। আর ওখান থেকে লঞ্চ টাইমলি ছাড়লো, আমাদেরকে আবার পৌঁছে দিল ডেস্টিনেশনে। ওখান থেকে আবার আমরা গাড়ি নিয়ে 30 মিনিটস লাগে ওখান থেকে গাড়ি নিয়ে আমাদের হোটেলে পৌঁছতে। আর তারপর আমরা হোটেলে পৌঁছলাম, ওদিকে আমাদের ট্যুর শেষ হলো। তো নেক্সট দিন আমরা আবার ফ্লাইটে করে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। থ্যাংক ইউ। এরপর এলো আমাদের সফরের সবচেয়ে প্রতীক্ষিত দিন, নুসা পেনিটা। স্পিডবোটে করে পৌঁছে গিয়েছিলাম বিখ্যাত কেলিংকিং বিচে। উপরে দাঁড়িয়ে সেই নীল সমুদ্র আর ডাইনোসরের আকৃতির পাহাড় দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অনেক ছবি তুললাম আর সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দিও করে রেখেছিলাম। এরপর ঘুরলাম ব্রোকেন বিচ এবং অ্যাঞ্জেল বেলাবং। প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি আমাদের বুঝিয়ে দিল কেন বালিকে পৃথিবীর অন্যতম সুন্দর পর্যটক কেন্দ্র বলা হয়। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের স্বপ্নের বালি সফর। সঙ্গে রইল হাজার হাজার ছবি, অসংখ্য সুন্দর মুহূর্ত আর এমন কিছু স্মৃতি যা সারা জীবন আমাদের সঙ্গে থেকে যাবে। বিদায় বালি, আবার কোনো একদিন দেখা হবে। আর এখন ফিরে আসা আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের কলকাতা শহরে। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।